আসসালামু আলাইকুম। অনেকেই বলেন আজ মরলে কাল দুদিন। এত কিছু করে কী লাভ, কী দরকার, কী আছে? আসলে কি তাই? আজ মরলে কাল দুদিন কথাটা ঠিকই, কিন্তু কাল যদি আপনি না মরেন, বাঁচলে খাবেন কি? এ কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো প্রতিনিয়তর মতোই আমি চলে এসেছি রান্নাবান্না করতে। তো রান্না করব আর আপনাদের মাঝে একটু গল্প করব। কারণ সময় এবং ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না, এটা আমরা সবাই জানি কম বেশি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সেই সময়কে যদি আমরা সঠিক সময়ে ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু একটা কাজের কাজ। যেমন ধরেন, ওই যে প্রথমেই বলেছি, অনেকেই বলে এত কিছু করে কী লাভ, আজকে মরলে কাল দুদিন, আল্লাহ যা রাখছে তাই খাবো। তো আল্লাহ তো রিজিকের মালিক, এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু আল্লাহ বলেছে তোমরা রিজিকের সন্ধানে বের হও, বসে থাকতে বলেনি। তো যৌবন কালটা যদি আমরা ভালো করে কাজে লাগাতে পারি, হালাল পথে হালালভাবে সব কিছু ঠিকঠাক রেখে যদি আমরা যৌবন কালটা একটু দুটো টাকা পয়সা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু বৃদ্ধকালে যায় আমরা অনায়াসে সুখে শান্তিতে থাকতে পারবো। মৃত্যু সে তো আল্লাহর হাতে, যদি বেঁচে থাকি। এই তো রান্না বান্না কাটাকাটি শুরু করে দিয়েছি। তামান্নাও ছিল আমার সাথে একটু, তো ওই একটু কাটাকাটি করতেছে, চলে গেছে। আমি রান্না করে নিচ্ছি। এখানে ডাঁটা আর আলু ভাজি করব। অনেকেই দেখা যায় রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ চাচারা এখনো পর্যন্ত খেটে যাচ্ছেন, কিন্তু জানেন কেন ওনারা খেটে যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ ওনারা যৌবন কালটাকে ওনারা সেভাবে কাজে লাগাতে পারেনি বা কাজে লাগাতে চাননি, যার কারণে ওনারা এখনও খেটে যাচ্ছেন। আবার অনেকেই আছে যে ছেলে সন্তান অনেক শিক্ষিত করেছে, তারপরেও তাদের এরকম কষ্ট। তা আমি বলবো যে যারা আছেন ইয়াং বয়সে বা যৌবনকালে, যারা ভালো করে কাজে লাগাচ্ছেন, তাদের নিজের জন্য কিছু আখের রেখে দিয়ে পরে সন্তানদের জন্য রাখা। আমরা তো যা করি সবই সন্তানদের জন্য, কিন্তু এর মাঝেও কিন্তু নিজেদের বেঁচে থাকার জন্য একটা সম্বল বা অবলম্বন রাখতে হয় বা থাকতে হয়। তো আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে সেটাই বললাম আর কি। কারণ যখন রাস্তাঘাটে বের হই, তখন অনেক বয়স্ক মানুষদের এতটাই খারাপ লাগে যে এদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি, না আদৌ এর কিছু নেই, জমি জমা অর্থ সম্পদ। কিন্তু এভাবে জিজ্ঞেস করলে কিন্তু বলে যে আমার সবই আছে, জমি জমা অর্থ সম্পদ। বেশিরভাগ বাবারাই কিন্তু এই কথাই বলে। তারপরে খেটে যায় একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। এই জন্যই বলি যে আপনারা হয়তো বৃদ্ধ বয়সের জন্য কিছু সঞ্চয় করা দরকার। আমরা যারা আছি
এখন যারা আমরা যৌবনকালটা পার করে দিচ্ছি, ছেলে সন্তানের জন্য কিছু রেখে একটু হলেও নিজেদের রাখার জন্য দরকার, যেন বৃদ্ধ বয়সে বসে ইবাদত বন্দেগী করে অনায়াসে নিজের জীবনযাপনটা করতে পারে, সেই দিকে খেয়াল রাখা বা চেষ্টা করা। বৃদ্ধ বয়সের ইবাদতও তেমন কিন্তু কাজে লাগবে না, কারণ দেখা গেছে যে যৌবনকালটার হিসাবটা আগে নেওয়া হবে। তাই যে যাই করুক না কেন, আমি বলবো যে ইবাদত বন্দেগী ধরে রেখে কাজ করতে, কারণ আমাদের যৌবনকালের হিসাবটা আগে দিতে হবে। আমরা কিভাবে অর্থ ব্যয় করেছি, সেটা কোন পথে ব্যয় করেছি, তো এগুলোর হিসাব কিন্তু আগে হবে। তো সব কিছু মাথায় রেখেই আমাদের কিন্তু কাজ করে যেতে হবে, কারণ দুনিয়া করলেও কিন্তু হবে না। আখিরাত বলে যে একটা কিছু আছে, সেটাও মাথায় রাখতে হবে। তো এই জন্যই কথাগুলো বললাম যে আমি যে একদিন রাস্তায় বের হয়েছিলাম, তো এক চাচাকে আমি জিজ্ঞেস করছিলাম যে চাচা, আপনি এই বয়সে কেন এখনও রিক্সা চালাচ্ছেন? তো চাচাই বলছিল যে মাগো, আমার সবই আছে কিন্তু থেকেও নাই, বা আগে কোনো কিছুই করিনি সেভাবে। বাপের ছিল, বাপের সম্পদ ছিল, ঘুরে ফিরে খাইছি, বাবা না এসে দিন কাটাইছি যৌবনকালটা, যার কারণে এই বয়সে এসে মা আমার এত খাটতে হচ্ছে। তে যদি আমি যৌবনকালটা একটু ভালো পথে, ভালো কাজে, ভালো দিকে যদি আমি ব্যয় করতাম, তাহলে হয়তো আজকে আমার এখানে আসতে হতো না বা এইভাবে রিক্সা চালাতে হতো না। তো সেই কথা থেকেই আমি হয়তো কথাগুলো আমি শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক দিয়ে দিবেন। আমার রান্নাবান্না কথায় কথায় কিন্তু শেষই প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো এই যে রান্নাঘরের অবস্থা একটু গুছিয়েও নিব। আমি আজকে নিরামিষ রান্না করেছি, ডাঁটা আলু দিয়ে ভাজি করেছি। নিরামিষ রান্না করেছি ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, এগুলো দিয়েই আমি নিরামিষ রান্না করেছি, মূলো দিয়ে। তো একটু রান্নাঘরটা আমি এখন গুছিয়ে নিব। তো এত সময় যারা ধৈর্য ধরে আমার সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। তো এই তো নিরামিষটা অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমি ঝোল রাখিনি। কারণ গ্রামের বাড়িতে আমরা থাকি বউ শাশুড়ি, আমি অনেক হিসাব করে চলি বিধায় সংসার থেকে প্রত্যেক মাসে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যে টাকা দেয় তার থেকেও কিছু না কিছু বাঁচানোর চেষ্টা করি। তো আমরা মেয়েরা যদি হিসাব করে চলি, বাহির থেকে তো হাজব্যান্ড নিয়ে আসে, কিন্তু আমরা ঘরে যদি হিসাব করে চলি তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয়ী করা সম্ভব। আর যদি সব কিছুই খেয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না। তো ছেলেদের ওদিক থেকেও কিছু সঞ্চয় করতে হবে। আবার আমাদের মেয়েদের হাতে যদি কোনো টাকা আসে, সেগুলো কিন্তু সহজে খরচ করতে চাই না বা ধরে রাখার চেষ্টা করি। আমি তো করি, জানি না কে কেমন করেন আর কি। তো হাঁড়ি পাতিলগুলো আমি এখন ধুয়ে নিব। এগুলো যেহেতু মাটির হাঁড়ি পাতিল, তো এগুলো ধোয়ার সাথে সাথে কিন্তু পানি দিয়ে মুছে নিতে হবে, না হলে কিন্তু শুকিয়ে যাবে সাথে সাথে। তো একটু তেল কাশতেছিল, যার কারণে আমি ভাবলাম যে এগুলো নিয়ে যাই, যেহেতু এগুলো প্রতিনিয়ত কাজ করি। সময় একটা দুটো করে এভাবে পরিষ্কার করে নেই, কারণ আমার অনেক মাটির হাঁড়ি পাতিল, এগুলো যাতে একদিনে পরিষ্কার করতে যাই অনেক সময়ের দরকার। এই জন্যই আর কি দুটো একটা করে নিয়ে পাতলা করে রাখি, প্রত্যেক দিনে 2-1টা করে ধুয়ে দিই। তো এখানে ছাই এবং সাবান দুটোই মিলিয়ে নিয়েছি। আমি এখানে হুইল ব্যবহার করি, যে সাবানের গুঁড়ো সাবানটা আছে সেটাই।
কারণ ভীম বা লিকুইড ভীম এগুলো অনেক ব্যয়বহুল। ভীম আছে যেটা আমি ঘরে ইউজ করি, কিন্তু লিকুইড ভীম কিনি না, অনেক দাম। তো সব কিছু মিলিয়ে আর কি আমি চেষ্টা করি আমার এই সংসারটাকে একদম নিজের করে নিয়েছি। একদম কিভাবে কাজ করলে দুটো পয়সা বাঁচবে, কী করলে দুটো পয়সা আয় করতে পারবো, সেই দিক থেকেই আমি একটু চেষ্টা করি আর কি। তো আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।